অনির্বাণ, ভারতের রাজনীতিতে একটা কথা আছে, যুদ্ধ এবং হিংসা দুটোই পরীক্ষার ফলাফল বদলে দিতে পারে। এমন একটা সময় ওয়াকফ আইন পাশ করা হলো, কিছুদিন পরেই বিহার, পশ্চিমবঙ্গে ভোট। এই দুটি রাজ্যে, আরো অনেক রাজ্যে ভোট আছে, কিন্তু আসামেও ভোট আছে। এই তিনটি রাজ্যেই বড় সংখ্যায় মুসলিমদের বাস। আইন পাশের নির্ঘণ্টে কি অন্য কোনো অঙ্ক থাকতে পারে বলে তুমি মনে করছো? মানে এটা কি আদৌ প্রশ্ন? আলবাত অঙ্ক আছে। দেখুন, এটা খুব স্পষ্টভাবে সুমনদাও বলছিলেন, বোধহয় সৌম্যদাও বলছিলেন, যে সাম্প্রদায়িক অশান্তি যতবার হয়েছে প্রত্যেকবার ইলেকটোরাল বেনিফিশিয়ারি একটাই দল হয়েছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। এবার এইখানে বিরোধী দলগুলির, আমি এখানে কংগ্রেস বা সিপিআইএমকে অনুরোধ করব যে তৃণমূল বিরোধিতা 100 বার করবেন, কিন্তু তৃণমূল বিরোধিতাটাই মুখ্য করে দিয়ে এই ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তিকে কোথাও কি এসকেপ রুট দিয়ে দিচ্ছেন না তো? আজকে যদি ধরুন মুর্শিদাবাদের যে অশান্তি গন্ডগোল হয়েছে তার জন্য সবাই এক ধারসে তৃণমূলকে দাগিয়ে দিলেন, ভালো কথা। তো এর সরাসরি ভোট বাক্সে প্রভাব তো তৃণমূলের বিরুদ্ধে চলে যাওয়ার কথা। হিস্ট্রি তো তাই বলছে যে এর সরাসরি লাভ তুলবে দেবজিৎরা। এখানে এক সেকেন্ড, তুমি বলেছো এখানে মুর্শিদাবাদের যা যা ঘটেছে, একটা প্রশ্ন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি, বছর খানেক আগের সন্দেশখালীতে যা জিনিস হচ্ছিল তখন প্রাথমিকভাবে মনে হচ্ছিল সবটাই তৃণমূলের করা। ওই এক গঙ্গাধর কয়ালের ভিডিওতে দেবজিৎ দ্বারা মুখ লুকোনোর জায়গা পায়নি, ওরকম যে কোনো দিন এরকম ভিডিওর প্রমাণ আসবে যে কোটাটার পেছনে দেবজিৎ দ্বারা রয়েছে, বিএসএফ রয়েছে, বিজেপি। আমার একটা প্রশ্ন আছে আপনার মাধ্যমে সমস্ত সবার কাছে, ওয়াকফ সম্পত্তির 77% সুকান্ত মজুমদার ফেক টুইট কেন করলো? সুকান্ত মজুমদার ফেক টুইট কেন করলো? মানে এটা আমার প্রশ্ন, আরে এটা আমার কেন করলো? সারা বলবো উত্তর সারা ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে তার 77%-র কাছাকাছি আছে উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে প্রায় 13%-র কাছাকাছি আছে, এখানে মাত্র 3.5% ওয়েস্ট বেঙ্গলে। আপনি বলুন, তামিলনাড়ুতে তো আর বিজেপি সরকার চলে না, ইউপিতে যোগী রাজ চলছে, বদমাইশি করে নাকি সব কণ্ঠরোধ হয়ে যাচ্ছে ওদের কথায়। তামিলনাড়ুতে তো আর বিজেপি সরকার চলছে না। দাঁড়াও না ভাই, সুপ্রিম কোর্ট বলেছে নো রুল অফ ল, সুপ্রিম কোর্ট বলেছে। আমার কথা হচ্ছে লিসেন লাইক অ্যান অ্যাডভোকেট টু স্যার, থামো না, লিসেন লাইক অ্যান অ্যাডভোকেট, কথা বলতে দাও। আরে ভাই থামো নয়, সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশে কি বলেছে? আমি বাকি শেষ করতে দাও। না না, আমাকে বিশ্ব দাও, আমাকে শেষ করতে দাও। এরকম করে তো কথা বলা যায় না। বিষয়টা হচ্ছে যে যত হাঙ্গামা হয়েছে, যত পুলিশের গাড়িতে আগুন লাগলো, সেটা ওয়েস্ট বেঙ্গলে কেন হলো? উত্তর দিতে পারো? কারণ পরের বছর ভোট আছে, তোমরা করিয়েছো, তোমরা করিয়েছো, লোক ঢুকিয়েছো, তাহলে তোমরা এগুলো করিয়ে আমি তার আগে অধীর শর্মার কাছে জানতে চাইবো যে এই প্রশ্নগুলো যে আসছে, দু একটা প্রশ্ন। একটা হচ্ছে আপনি দীর্ঘকাল বিদেশেও অশান্তি সামলাতে গিয়েছিলেন, একবার বিদেশে অশান্তি সামলাতে গিয়েছিলেন। আমার যদ্দূর মনে পড়ছে আপনি সিআরপিএফেরও দায়িত্বে ছিলেন, সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে ছিলেন। ইন্টেলিজেন্স ফেলিয়ার তো একটা প্রশ্ন আসছেই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে রেল লাইনে যখন এর আগে 19-এর পরে যখন রেল লাইনে আঘাত এসেছিল, ট্রেন পোড়ানো হয়েছিল, আপনি তখন রেলের ডিজি ছিলেন। তো রাজ্যের ইন্টেলিজেন্স ফেলিয়ার আমি মেনে নিলাম, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীরও তো একটা বিশাল সেট আপ রয়েছে, তারা কি করছিল? দুই, আর এই যে একটা প্রশ্ন আসছে যেটা অনির্বাণরা বলছেন যে তৃণমূল কংগ্রেসে অভিযোগ চলছে, বিএসএফ এর একটা বড় ভূমিকা আছে, আপনি কি মনে করেন? আপনার কি মনে হয়? দেখুন, আপনি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বললেন, আমি তো মোজাম্বিকে ইউএন ডেপুটেশন ছিলাম, ওই দেশটাতে সিভিল ওয়ার সিচুয়েশন ছিল। আমরা ইউএন সুপারভিশনে ওখানে ইলেকশন করানো হয়েছিল, তারপরে ওখানে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নির্বাচিত হলো। সিআরপিএফে আমি ত্রিপুরা, মিজোরাম আর তারপরে চণ্ডীগড় থাকাকালীন যতগুলো লেফট উইং এক্সট্রিমিজম এলাকা, জেএনকে, এই সমস্ত জায়গাতে ব্যাটালিয়ন ছিল। তো আমি এটাকে বলি ইন্ডিয়াস ফল্ট লাইন্স, যতগুলো ফল্ট লাইন্স যেখানে গণ্ডগোল হচ্ছে পুরো এলাকাটাই আমার দেখা আছে। তো এখন পশ্চিমবাংলার যে পরিস্থিতি, এর মধ্যে আমি মনে করি কিছুটা ন্যাশনাল সিকিউরিটিও একটা ইস্যু আছে। এটা ইভেন ন্যাশনাল ডিফেন্স পার্সপেক্টিভতে যে এরকম বলা হয় যে চিকেন স্নেক, তেমনি মুর্শিদাবাদ, ফারাক্কা ব্যারাজ, এই এলাকাটায়ও যদি বারবার গণ্ডগোল এরকম হতে থাকে, অশান্তি হতে থাকে, দিস উইল হ্যাভ ইম্পারেটিভস।
in future, because West Bengal... এটা কি বর্ডারিং এলাকা বলে আর একটু বেশি মনে হয় আপনার, যে মুর্শিদাবাদ মালদা যদি বর্ডারিং এলাকা তার ফলে একটু বেশি সেন্সিটিভ? ইয়েস, ডেফিনেটলি ওই জন্য। আর এখন আপনি জানেন যে ইউনিয়ন গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করে সমস্ত বর্ডারিং স্টেটের 50 কিলোমিটার দূরত্ব অবধি বিএসএফের এরিয়া অফ অপারেশনস, এটা অর্থাৎ ওদেরও একটা ভূমিকা এখানে এনে দিয়েছে। ওদের একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মেনটেন করা হয়, বাট ইন্টারনাল সিকিউরিটিতে আনলেস স্টেটের হোম সেক্রেটারি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিকুইজিশন না করলে বিএসএফ ইন্টারনাল সিকিউরিটিতে আসতে পারে না। কিন্তু এখানে আবার একটা অদ্ভুত জিনিস দেখলাম যে পিআইএল হলো, তার ভিত্তিতে হাইকোর্ট বলল যে না, বিএসএফকে ডিপ্লয় করতে হবে। তো দ্যাট ইজ অ্যাগেন আই থিঙ্ক নট এ ভেরি রেগুলার ফর্ম, একটা ইরেগুলার ফর্মেই হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরো বলে একটা সংস্থা আছে, আপনি জানেন, এটা প্রত্যেক রাজ্যে একটা এসআইবি থাকে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। প্রত্যেক ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতে ওদেরও একটা সেট আপ থাকে। তো ওদেরও আমি যেটা আগে বলেছিলাম, বোথ ফ্রম হিউম্যান ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স আমরা বলি, এই তরফ থেকে নিশ্চয়ই ইনফরমেশন থাকার কথা, আদারওয়াইজ এরকম সংস্থাগুলো খুলে রাখার কোনো মানে হয় না। আমি প্রেমানন্দনাথ ভৈরবের কাছে আসবো। এক, মুর্শিদাবাদের পরিস্থিতি এখন কীরকম আপনারা নিশ্চয়ই জানেন। প্রথম কথা, কোনো রকম উস্কানি ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না আমাদের বিশ্বাস। দুই, ভোট আসছে, আমাদের অভিজ্ঞতা বলছে যে ভোটের দিন যত এগিয়ে আসবে মেরুকরণের হাওয়া তত জোরালো হবে। শান্তি বজায় রাখাটা একটা বড় চ্যালেঞ্জ সবার পক্ষে, এবং এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব সহজেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, লুট করছে, আগুন দিচ্ছে। এটাকে তো বন্ধ হওয়া দরকার। দেখুন, মুর্শিদাবাদের যে ব্যাপারটা, এটা তো মানে আজকেই শুরু হয়েছে এমন নয়। ওখানে একজন এমএলএ বলছে যে আমরা 70%, ওরা 30%, যে কোনো দিন কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তখন কিন্তু প্রতিবাদ হয়নি, ওই দলের লোকেরা প্রতিবাদ করেনি। আজকে যখন ওই দল ওইখান থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে লোকেরা, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, তখন হয়তো বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমি বারবার করেই বলছি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, দুটো সরকারেরই ব্যর্থতা রয়েছে। একটা, যখন একটা আইন পাস হচ্ছে, সেই সময় যখন আমরা জানি যে ওটা একটা বর্ডার লাগোয়া এলাকা, ওটা একটা ইনসিকিওর জায়গা, তাহলে তখন সেই জায়গার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা রাখা হলো না কেন? একটি আমি দৈনিক পেপারে দেখলাম যে 3 মাস আগে থেকে নাকি এই হামলার ব্যাপার, আমি একটা কথা বলি জাস্ট, আমার 3 মাস আগে থেকে এই হামলার চক্রান্ত করা হয়েছিল। এবং সামনে ভোট আছে, অবশ্যই আমি তো বলেছি যে মেরুকরণের রাজনীতি অবশ্যই আছে। এক হচ্ছে বর্তমান রাজ্য সরকারের মেরুকরণের রাজনীতি, তারা কিছু বলবে না, কারণ তাদের 35% ভোট ব্যাংক আছে, তারা বললে সেই ভোট ব্যাংক পাবে না। আর বর্তমান কেন্দ্রের যে সরকার, তারা এখানকার রাজনীতিটা দেখিয়ে যে দেখো ওখানে হিন্দুরা মার খাচ্ছে, সারা ভারতবর্ষে তাদের এই ভোটের রাজনীতি খুব ইন্টারেস্টিং। এটাই ইন্টারেস্টিং পয়েন্ট, ইন্টারেস্টিং। তার মানে এটা পরিষ্কার হলো বারবার হিন্দুরা মার খেয়েছে, বারবার হিন্দুরা মার খেয়েছে, এবং সেটা দেখিয়ে শুধুমাত্র রাজনীতি হয়েছে। আর কিছু আমি অনেকে বলছিল তো যে আমি রাজনীতির কথা হিন্দুরা মার খেয়েছে, ওপর তলা থেকে রাজনীতি হয়েছে, এবং এইখানে রাজ্য সরকার কিছু বলবে না। কাশ্মীরের মতন জায়গা যদি ঠান্ডা হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন ঠান্ডা হতে পারে না? ঠান্ডা মানে এমনি ঠান্ডা। আমরা দীর্ঘদিন ধরে এটাই অভিযোগ করে আসছিলাম যে দুটো দলই এটাকে জিয়ে রাখছে, মানে যত ডিজিজ থাকবে তত তার উপশম ছোট করে। হ্যাঁ, আমি একই কথা বলতে চাই একটাই কারণের জন্য, যে আসলে সাম্প্রদায়িক রাজনীতি একটা আবহ তৈরির চেষ্টা রাজ্যে বরাবর চলছে, শুধু ভোটের সময় একটা হাই পিচে আসছে। হুমায়ুন কবির এই কথা যদি বলতে পারেন যে হিন্দুদের মেরে
ভাসিয়ে দেবো, তার যদি পুলিশ অ্যাকশন না হয়, শুভেন্দু অধিকারীও বলছেন যে মুসলমান বিধায়ক হয়ে যাবে। আমি তর্কের খাতিরে পার্থদার কথা মেনে নিলাম যে হুমায়ুন কবির এই কথা বলেছেন, তৃণমূল কোনো অ্যাকশন নেয়নি। পার্থদা, যে সময় এই বিতর্ক প্রশাসন বলতে দিন, যে সময় বিতর্কটি বিজেপি তোলে সেই সময় লোকসভা ভোট চলছিল। সেন্ট্রাল ইলেকশন কমিশন was in charge of the law and order situation in the entire country. এক সেকেন্ড, যদি ওই ভিডিও সত্যি হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ইলেকশন কমিশন কেন তাকে অ্যারেস্ট করায়নি? দেবজিৎ দ্বারা কেন এফআইআর করায়নি? কারণ তাদের বিতর্ক তৈরিটা উদ্দেশ্য। ভিডিওটি আদৌ সত্যি কিনা কেউ জানে না। বিজেপি নেতারা যখন জিনিস ছড়াচ্ছে, তখন একটা এফআইআর করছো। যে রাজ্যের একজন মন্ত্রী, বাকিবুল্লাহ দা আমার সঙ্গে একমত হবেন এই বিষয়ে, আমি একদম সঙ্গে একমত সবসময়। তার কারণ হচ্ছে যে যখন আমি ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলমান বা ওর মতন নাস্তিক, ততক্ষণ আমার ব্যক্তিগত মত আছে, ঠিক। কিন্তু যখন আমি মন্ত্রী, তখন আমার ব্যক্তিগত ধর্মাচরণের বাইরেও আমার মন্ত্রিত্বটা বড় কথা। যখন আমি ডেফিনিট একটা মন্ত্রী, এটা কিন্তু ভাগীরথীতে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেব, এ কথাটা বলেছেন একজন বিধায়ক। নিন্দার্য, তাকে কেন তার দলনেত্রী কিছু করলেন না সেটা নিয়ে অনেক কথা হতে পারে। কিন্তু একজন মন্ত্রী যদি বলেন, ধরুন তিনি যদি হিন্দু মন্ত্রী হন, প্রত্যেকের দায় দায়িত্ব বলেছো তো। দাঁড়াও না, শুভেন্দু অধিকারী কি পঞ্চায়েত এরকমভাবে কথা বলো না তোমার। আরে শুভেন্দু অধিকারী বলছে মুসলিমদের বলতে দাও, বিধানসভা থেকে চিৎপটাং দিয়ে ফেলে দেব। ছোট করে বল, শেষ কর। পঞ্চায়েত প্রধান মন্ত্রী ফিরহাদ হাকিম যখন বলেন যে যারা ইসলামের দীক্ষিত নন তারা সবার হতভাগ্য, তখন হিন্দুদের বুকে লাগে। যখন 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 ইমামদের মঞ্চ থেকে যখন ইমামদের মঞ্চ থেকে যখন বিরোধী দলনেতা বলে আমি হিন্দুদের বিধায়ক, তখন আমাদের মধ্যে কতটা কষ্ট লাগে। এই প্ররোচনার দায় তৃণমূল কংগ্রেস, এই আগুন লাগার দায় তৃণমূল কংগ্রেস, এই দাঙ্গা হওয়ার দায় তৃণমূল কংগ্রেসের, এইখানে যা যা হচ্ছে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিবিল্লাহ, বাংলার মানুষ এমনিতে শান্তিপ্রিয়, শান্তি রক্ষার দায় আমার মনে হয় সব পক্ষের নেওয়া উচিত। হিন্দুদের নেওয়া উচিত, মুসলিমদেরও নেওয়া উচিত। হামলা, লুট, পুলিশের ওপর আক্রমণ, এগুলো আমরা টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, কারা করছে সেটাও মোটামুটি দেখেছি। হামলাকারীদের মধ্যে কিছু বাইরের লোক রয়েছে বলে শোনা যাচ্ছে, আবার অনেকে পাড়ার লোকও রয়েছে বলে শোনা যাচ্ছে, এমনকি পাশের বাড়ির লোকও শোনা যাচ্ছে। জাফরাবাদে বাবা ছেলের যে খুনের ঘটনায় প্রতিবেশী 2 যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার প্রশ্ন হলো যে এমন কি পরিস্থিতি তৈরি হলো যার জেরে পাশের বাড়ির লোকটা এত বড় শত্রু হয়ে গেল? এমন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল যেখানে মানে নির্বিচারে লুটপাট হতে শুরু করলো? এটা কি শুধুমাত্র আইনের বিরোধিতা করা, না লুটও একটা উদ্দেশ্য বা দুষ্কৃতিটা মিশে গেছে আপনাদের কোনো আর এই প্রতিবাদের সঙ্গে? বাকিবিল্লাহ, আমি বরাবরই বলি যে সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। মুর্শিদাবাদের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়েরা সংখ্যালঘু। আজকে আমরা দেখতে পেয়েছি যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমার মত এখানে একটা রাজনৈতিক সুড়সুড়ি দেওয়া হয়েছে। যে রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার কারণে ওখানে এই হিংসার পরিবেশ তৈরি হয়েছে। আমরা বারংবার বলে এসেছি যে আমরা শান্তি চাই, আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হোক। আমাদের এই আন্দোলনের সাথে 70 থেকে 80% হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে আমাদের আন্দোলনের সাথে। তারা চাইছে যে এই ওয়াকফ আইন বাতিল করা হোক, কিসে আইনের মতো। আমরা বারংবার বলি ইসলাম শান্তির কথা বলে, প্রত্যেকটি আন্দোলন হোক শান্তিপূর্ণভাবে, আর শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সবার। বাকিবিল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অবশ্যই শান্তি রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সারা ভারতবর্ষের, অল ইন্ডিয়া, এই মসজিদগুলোর থেকে অনেক সময় অ্যানাউন্সমেন্ট হয়, আপনারা নিজেরা কোনো মিটিং করে বা বৈঠক করে যে এই মসজিদগুলো যে আপনাদের তো কন্ট্রোলে আছে, আপনারা তো বার্তা দিতে পারেন যে এই ধরনের
ঘটনা হওয়ার আগে যা আটকানোর জন্য আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা দেবেন? প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই বার্তা দিই, শান্তির বার্তা। মসজিদের মাইকটা ব্যবহার হয় আজানের জন্য এবং বিশেষ কিছু বার্তা দেওয়ার জন্য। মসজিদ থেকে কোনোদিন হিংসার ছড়ানোর জন্য কোনো আওয়াজ তোলা হয় না, বলাও হয় না। আমরা প্রত্যেকটি উৎসবের আগে মানুষ যাতে শান্তিতে তার ধর্ম উৎসব পালন করতে পারে, আমরা নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল, এই কথা আমরা প্রত্যেকবার বলে আসি। আমরা ইমাম অ্যাসোসিয়েশন অত্যন্ত দায়িত্বের সাথে সারা ভারতবর্ষের প্রত্যেকটি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, আমরা ইমামদেরকে বার্তা দিই, শান্তির কথা বলি, মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই বার্তাটা আমাদের বার্তা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি সুমন ভট্টাচার্যের কাছে আসবো। সুমন, ফার্স্ট আমার দুটো ছোট্ট প্রশ্ন আছে। এক, এই অশান্তিতে দায় কার? এই অশান্তিতে লাভ কার? লাভ কার? সবসময় বিজেপির। যেটা দেবজি দাদা জোরের সাথে বলছিল, উত্তরপ্রদেশ বা তামিলনাড়ুতে কোনো দাঙ্গা হচ্ছে না কেন, ওয়াক অফ নিয়ে আন্দোলন হচ্ছে না কেন, ওখানে বিজেপির পলিটিক্যাল ইন্টারেস্ট নেই। তামিলনাড়ুতে পৃথিবীর কোনো তেল দিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, ঠিক আছে? কিন্তু এক সেকেন্ড, পশ্চিমবঙ্গে তারা মানে ওরা ভাবছে নিয়ারার টু দ্য ফিউচার। দেখুন, অনির্বাণ যেটা বলেছে সেটা তো ঠিক। বিজেপি বা আরএসএস একেবারে মানে ইসরায়েলের নেতানিয়াহুর থেকে একটা মডেল শিখেছে। মসজিদের সামনে গিয়ে ডঙ্কা বাজাও, যতক্ষণ না মুসলমানরা উত্তেজিত হয়ে বেরিয়ে আসছে ততক্ষণ বাজাতে থাকো। তারপর মুসলমানরা বেরোবে, প্রতিবাদ হবে, তারপরে দাঙ্গা শুরু হবে, তখন আমরা বলবো কি অন্যায়, ঠিক আছে? এবার এটা বাকিবুল্লাহ সাহেবরা বলছেন ওরা প্ররোচনায় পা দেবেন না, না দিলে ভালো। ওনাদের মনে রাখতে হবে, এটা তোর পেছনে থিম লাইন, এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, যেখানে সুভাষচন্দ্র নজরুলকে নিয়ে গিয়ে তারকেশ্বরে মহন্তর হাত থেকে উদ্ধার করেছে। এক সেকেন্ড দেবজিৎ, বিজেপি কি চায়? বিজেপি একটা সাম্প্রদায়িক উত্তেজনা চায়। যে দলটা 11 বছর ক্ষমতায় আছে তাকে যদি হিন্দু মুসলমান বলতে হয়, বিজেপি এটা বলতে পারতো, সুকান্ত মজুমদার তো এটা বলতে পারতো যে আমি এত লোককে চাকরি দিয়েছি, দিলীপ ঘোষ তো বলতে পারতো যে আমরা এত লোককে অমুক লোন পাইয়ে দিয়েছি, বলতে পারছি। হিন্দু মুসলমান ছাড়া বিজেপির আর কিছু নেই। এটা প্রথমত বুঝতে হবে। যদি দাঙ্গা না হয় তা আপনি এই লিগে নেই সৌম্যদা। এটা হচ্ছে সিপিএম যাদেরকে এক্সপোর্ট করেছেন বিজেপিতে। আপনি অধীর শর্মার কাছে আসবো, অধীর শর্মার কাছে আসবো। আমি একটা কথা আমি আসবো, একটা পয়েন্ট আমরা সুযোগই পাচ্ছি না। একটা পয়েন্ট অধীর শর্মার কাছে আসবো। অধীর শর্মা, আপনি আমাকে বলুন যে এই যে ধর্মীয় উত্তেজনা তৈরির ক্ষেত্রে আজকাল সব থেকে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ফোন, সব থেকে বড় মাধ্যম। ফেক নিউজ, নানা ধরনের ছবি, নানা রকমের ভিডিও, ও দেশেরটা কোন দেশেরটা পৃথিবীর কোথায়, এই ছোট করে ম্যানিপুলেট করে নানা রকমের রং চড়িয়ে চালিয়ে দেওয়া, এইটাকে কি মনে হয় আধুনিক এই ক্রাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এরা তো দুষ্কৃতী যারা করছে, একদম পরিষ্কার দুষ্কৃতী, লুট হচ্ছে এদের প্রথম লক্ষ্য, এটার ক্ষেত্রে আরো বেশি করে গুরুত্ব দেওয়া উচিত? দেখুন, এটা আমি আগে বলেছিলাম, রিপিট করছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাফিসিয়েন্ট ক্যাপাবিলিটি আছে। মানে যেটা আইনত আমরা বলি আন্ডার ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট, ইন্টারসেপশন মোবাইল ফোন থাকলেও মানে এরকম আপত্তিজনক যারা কথাবার্তা বলছে অথবা যারা প্ল্যানিং করছে তাদের মোবাইল ফোন ইন্টারসেপ্ট করে অথবা ইভেন সোশ্যাল মিডিয়া পোস্টগুলো থেকে আগে থেকে মানে আভাস করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এগুলো নেওয়ার প্রয়োজন যা আছে সে অনুযায়ী স্টেট পুলিশ হেডকোয়ার্টার আর বিভিন্ন যে ব্রাঞ্চ আছে, আমি পুরোটা নাম নেব না, বাট ব্রডলি উই নো সিআইডিতে, আইবিতে, এসটিএফ নানা রকম ইউনিট হয়ে গেছে। এইটা আমার মনে হচ্ছে কিছুটা ডিস্ট্রিক্ট পুলিশ লেভেলে আরও মজবুত করতে হবে। পুলিশ স্টেশন লেভেলে এটা তো দেওয়া সম্ভব না, কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টারে আর পার্টিকুলারলি যেই জেলাগুলোতে সেন্সিটিভিটি আছে এগুলো বোঝাটাও খুব কঠিন নেই। আলটিমেটলি স্টেট পুলিশ হেডকোয়ার্টারে মানে ডেমোগ্রাফিক প্রোফাইলগুলোও মনে রাখতে হবে, যেই জেলাগুলোতে এরকম পাস্ট ট্রেন্ড আছে অথবা হওয়ার সম্ভাবনা আছে। স্টেট পুলিশে আবার দুজন খুব সিনিয়র অফিসার অ্যাডভাইজার হিসাবেও নিয়োগ আছেন। আমাদের প্রাক্তন ডিজিপি ছিলেন মনোজ মালভিয়া, উনি শুনেছি পুলিশ অ্যাডভাইজার আছেন।
ভবানী ভনি বসেন, আরেকজন কর্ণাটকার ডিজিপি ছিলেন, এইখানে কিন্তু ওনাকে ইন্টারনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তো ন্যাচুরালি দে মাস্ট বি গাইডিং দ্য ডিজি অ্যান্ড আইজিপি অ্যান্ড ফিউচার কোর্স অফ অ্যাকশন, মানে ফিউচার এগুলো করতে হবে। আদারওয়াইজ এটা অশান্তি বারবার যদি ছড়ায়, তো প্রত্যেকবার বিএসএফ এসে উদ্ধার করবে, সিআরপি এসে উদ্ধার করবে, এটা হয় না। স্টেট পুলিশ হ্যাজ টু হ্যান্ডেল ইট ইটসেলফ। বিশ্বদা, আমাকে একটু বলতে দিন, মানে আমি সুমনদার কথা, সুমনদা একটা দারুণ কথা বলেছে, বলছে এটা তোমাদের পার্ট না, বলে পুরো শোটাই নিজেদের দিকে নিয়ে যাচ্ছে। আসলে আমাদেরও তো বলতে দিতে হবে। এটা ব্যাপারটা হচ্ছে যে সুমনদা বলছিল একটুখানি মৌলানা আবুল কালাম। আমি একটা প্রশ্ন করছি সোমদা, আমি একটা প্রশ্ন করছি, এবার আপনার প্রশ্ন চলে এলো। এই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন, রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করে দেখতেন। আপনি জানেন যে কুম্ভমেলার উদ্বোধন হোক বা মন্দিরের উদ্বোধন হোক, তিনি কোনোদিনও সেভাবে যাননি। তার দল এখনো রয়েছে। এই বর্তমান পরিস্থিতিতে যখন ধর্মের জিগিরে শান্তি নষ্ট হচ্ছে, তখন আপনারা ঠিক কোথায়? দেখুন, আমরা তো দেখুন, এই যে মৌলানা আবুল কালামের আজাদের কথা, বিখ্যাত মানুষ, তিনি জামা মসজিদ থেকে বেরিয়ে তার বিখ্যাত ভাষণের একটা উক্তি আছে, তার শেষে তো উনি বলছেন যাহা খোদা ওহি ভগবান। এখন বিজেপি যদি মিস ইন্টারপ্রেট করে, তারা কি করা আছে? ও বলছে যাহা যাহা খোদা ওহি ভগবান, সব জায়গা খুঁজতে শুরু করে দিয়েছে, ওখানেই ভগবান আছে। এখন মুশকিলটা তো এদের এই জায়গাটায়, আপনার অনেক অনেক যেখানে খুঁজছে, যেখানে হচ্ছে বুলডোজার চালিয়ে দাও, যাহা খোদা ওহি ভগবান, বলে যাহা যাহা খোদা ওহি ভগবান। এই যে বলছেন আমার মুশকিল, উনি দেখছেন বিজেপির লাভ, ঠিকই তো বলেছেন বিজেপি। আচ্ছা বলুন তো আপনি পুরনো রাজনৈতিক এই যে একটা কথা বলি, দেখুন আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন আমাদের, কিন্তু আমার কথা হচ্ছে উনি বলছিলেন একটু আগে অদ্ভুত একটা যুক্তি যে বিজেপির লাভ। আচ্ছা, এই যে হুমায়ুন কবির কথা বলছেন, কিন্তু পরের দিন সকালবেলা হুমায়ুন কবির কার্তিক মহারাজের সাথে বসে সেটিং করে খিচুড়ি খাচ্ছেন, সেই ছবিটা উনি দেখেননি। এই যে পশ্চিমবাংলার বায়ানারি সৃষ্টি করে বিজেপি তৃণমূল উভয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এবং ভোটের বাক্স ভরছে, এটার জন্য দুটো দলই দায়ী। আমি দুটো জিনিস বলছি। উনি যেটা বললেন আমাদের আধিকারিক, একটা হচ্ছে যে এটা ঠিকই যে সিএ এর অভিজ্ঞতা আমাদের রাজ্যে ছিল, ফলে সেই দিক থেকে পুলিশের প্রস্তুতি কেন ছিল না, ইন্টেলিজেন্স ফেলিওর যেটা আপনি প্রথমেই শুরু করেছেন অনুষ্ঠানে, এটা একটা বড় প্রশ্ন। যে প্রশ্নের জন্য আজকের আপনাকে এই অনুষ্ঠান করতে হচ্ছে, এই উত্তেজনা, এই আতঙ্কে লাভ কার? লাভ সত্যি দুই শাসকেরই লাভ হচ্ছে। আমি আপনাকে বলছি যে ইন্টারনেট নিয়ে বলছিলেন, ইন্টারনেট শাটডাউনের মামলায় ভারতবর্ষ পৃথিবীর 2 নম্বর দেশ। এখন 1 নম্বর দেশ হচ্ছে আপনার পাশের মায়ানমার, যেটা হচ্ছে মিলিটারি স্টেট। তারপরের দেশটা হচ্ছে ভারতবর্ষ, 140 কোটি মানুষের দেশ, যেটা আমরা বলি গণতন্ত্র, এবং সেখানে 28% শাটডাউন গোটা পৃথিবীর। আমরা খুব ভালো আছি। বাকি বিল্লা এবং বাকি শেষ পর্যায়ে আসবো বাকি বিল্লা এবং প্রেমানন্দনাথ ভৈরবের কাছে। আপনাদের উপর সব থেকে বড় দায়িত্ব, আপনাদের উপর মানে আপনাদের দুজন নয়, আপনারা দুটি ধর্মের প্রতিনিধিত্ব করছেন, একজন হিন্দু একজন ইসলাম। আপনাদের উপর সব থেকে বড় দায়িত্ব আমাদের রাজ্যে, দেশে তো বটেই, রাজ্যের এই রকম পরিস্থিতি সামলানোর, এবং আপনাদের উপর নির্ভর করছে অনেক কিছুই। কি বার্তা দেবেন ছোট করে? শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেমন দুটো সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, আর তার সাথে সাথে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুজনকেই একসাথে কাজ করতে হবে। আর যদি বলে একজন আইন পাস করবে আর একজন আইন মানবে না, তার জন্য সাধারণ হিন্দুরা মার খাবে, এটা চলতে পারে না। আমরা প্রত্যেক দিন এই কথা বলি, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, এবং আজকের আপনাদের এই নিউজ 18 বাংলার দর্শকদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব, বাংলার হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে যে শান্তি আপনারা বজায় রাখবেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের কাছে আমাদের আবেদন, যারা ওয়াকফ আইনকে কেন্দ্র করে আন্দোলন করছেন, আপনারা পিসফুলভাবে আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আপনারা আন্দোলন করবেন, আপনাদের সহ যে আমাদের নাগরিক রয়েছে তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করুন, দেখবেন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য একটা ভালো কিছু শোনাবে। যুধিষ্ঠিরকে ধর্মপুত্র বলা হতো, আর বিচারপতিদের ধর্মাবতার বলা হয়। সেটা তাদের ধর্ম দেখে নয়, তাদের ন্যায় বিচার করার ক্ষমতা দেখে। ধর্মের এই অর্থটা আমাদের সবারই মাথায় থাকবে। সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখ সম্ভবত আবার বসবে এই বিষয়টা নিয়ে। কোর্টে যাই হোক না কেন, আমাদের শান্তি রাখতেই হবে, পশ্চিমবঙ্গকে শান্ত রাখতে হবে। এবং যারা অশান্তির আগুন ছড়াচ্ছে, আমার মনে হয় ধর্মীয়
ভেদাভেদ বাইরে রেখে, ধর্মীয় পরিচয়কে বাইরে রেখে যে পক্ষেরই হোক না কেন তাদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে। এটাই কিন্তু একমাত্র পথ। আইন কারোর নিজের হাতে নেওয়া যাবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সে মুসলিম হোক, সে হিন্দু হোক, আইনের শাসন যেন বজায় থাকে। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।